মেপল সিরাপ খাবারটি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বেশ অপরিচিত হলেও মিষ্টি এই তরল পদার্থটি অনেকের সকালের নাস্তায় না হলে যেন চলেই না, কিন্তু এগুলো যারা খায় তারা বেশ ভালো করেই জানে এটা যেমন সুস্বাদু তেমনি ব্যয়বহুল। মেপল সিরাপের প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে প্রায় $18,000। এটাকে তরল সোনা বললেও ভুল হবে না। আর মেপল সিরাপের এই আকাশসম উচ্চ মূল্য অপরাধী এবং দুর্বৃত্তদেরও নজর এড়ায়নি। আর তাই তো কয়েকজন দুর্বৃত্ত মিলে প্রায় $20 মিলিয়ন সমমূল্যের মেপল সিরাপ চুরি করে পৃথিবীর সবথেকে বড় চুরির তালিকায় নাম লিখিয়েছিল। পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় চুরির কৌশলটি যেন হলিউড সিনেমার চুরি করার কৌশলকেও হার মানিয়ে দিয়েছিল। কিন্তু গুদামজাতকৃত হাজার হাজার ব্যারেল লিকুইড এই মেপল সিরাপ কিভাবে চুরি করা সম্ভব হলো, কে কিভাবে এগুলো চুরি করেছিল, আর শেষটাই বা কেমন ছিল? তো চলুন আর কথা না বাড়িয়ে রহস্যময় এই চুরির তদন্তে নেমে পড়া যাক। 2012 সালের জুলাই মাস, চৌকস হিসাবরক্ষক মাইকেল গ্যাব্রো কানাডার কুইবেকের একটি গুদামে সংরক্ষিত বিশাল আকার মেপল সিরাপের রিজার্ভে একটি নিয়মিত পরীক্ষা করছিলেন। আর এই রিজার্ভ সেন্টারে প্রায় 8,558 টন মেপল সিরাপ সংরক্ষণ করা সম্ভব হতো। গ্যাব্রো যখন গুদামে রিজার্ভকৃত সিরাপগুলোর ওপরে ব্যারেলের চূড়ায় আরোহণ করেন, তখন হঠাৎ করেই একটি ব্যারেল নড়াচড়া করতে শুরু করে। কিছু সময় ভারসাম্যহীন থাকার পর গ্যাব্রো যখন নিজের ভারসাম্য পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হন, তখন হঠাৎ করেই তিনি অবিশ্বাস্য কিছু একটা আবিষ্কার করেন। ব্যারেলটি খালি ছিল। পরবর্তীতে আরো ব্যারেল পরীক্ষা করার পর তিনি সেগুলো খালি এবং কিছু ব্যারেল পানি দিয়ে পরিপূর্ণ দেখতে পান। প্রায় 5,40,000 গ্যালন তরল সোনা উধাও, যার মূল্য কিনা $18.7 মিলিয়ন। এটা তো গল্পের শুরু মাত্র। কি ঘটেছে, কিভাবে ঘটেছে তা জানার আগে চলুন মেপল সিরাপ সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। কানাডা হলো পৃথিবীর সবথেকে বৃহত্তম মেপল সিরাপ উৎপাদক দেশ। কানাডাতে প্রতি বছর এত পরিমাণ মেপল সিরাপ উৎপাদন করা হয় যা দিয়ে প্রায় 22টি অলিম্পিক সুইমিং পুল পরিপূর্ণ করা সম্ভব। কানাডাতে প্রতি বছর 14.3 মিলিয়ন গ্যালন মেপল সিরাপের মধ্যে শুধুমাত্র কুইবেকেই উৎপাদন হয় 13.2 মিলিয়ন গ্যালন মেপল সিরাপ। সুস্বাদু মিষ্টি জাতীয় এই তরলটি উৎপাদন করা হয় সুগার মেপল নামক বৃক্ষ থেকে, যা কানাডা জুড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠান্ডা রাত এবং গ্রীষ্মের দুপুরে সুগার মেপল বৃক্ষ থেকে এর রস আহরণ করা হয়, আর এরপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে তৈরি করা হয় সুস্বাদু এই মেপল সিরাপ। তবে কৃষকেরা তাদের ইচ্ছামতো এই উৎপাদনকৃত মেপল সিরাপ বিক্রি করতে পারে না। এই সবগুলোই বিক্রি করতে হয় কুইবেকের মেপল সিরাপ উৎপাদক নিয়ন্ত্রণ সংস্থার অধীনে। যদিও ইতিহাস ঘাটলে দেখা যায় এই সংস্থাটি বেশ কয়েক দশক পূর্ব থেকেই জোর জবরদস্তি করার মাধ্যমে বর্তমানে এসে পৌঁছেছে। সংস্থাটি বেশি উৎপাদনের মৌসুমে মেপল সিরাপ রিজার্ভ করে কম উৎপাদনের মৌসুমে সেগুলোকে বাজারজাত করে সারা বছর মেপল সিরাপের মূল্য স্থিতিশীল রাখে। যদিও তাদের এমন একচেটিয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক সংস্থা এবং অনেক মাফিয়া এখনো প্রতিবাদ জানিয়ে আসছে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ইতিমধ্যে সংস্থাটি কুইবেক জুড়ে তাদের নীতির উপর ভিত্তি করে নতুন আইন পাশ করাতে সক্ষম হয়েছে। যাই হোক, চলুন আসল ঘটনাতে যাওয়া যাক। কুইবেকের মেপল সিরাপ সংস্থাটির রিজার্ভকৃত ওয়্যারহাউসগুলোর মধ্যে একটি ছিল অভিক ক্যারন নামের এক ব্যক্তির স্ত্রীর মালিকানাধীন। ক্যারন অল্প কিছু দিনের মধ্যেই বুঝতে পারে সে সোনার খনির উপরে বসে আছে, কারণ তার স্ত্রীর ওয়্যারহাউসের সংস্থাটি প্রায় $30 মিলিয়ন সমমূল্যের মেপল সিরাপ মজুত করে রেখেছিল। আর পুরো ওয়্যারহাউসের নিরাপত্তায় ছিল শুধুমাত্র একজন প্রহরী, যেটা বেশ অস্বাভাবিক। আর এরই সদ্ব্যবহার করে ক্যারন মেপল সিরাপ চুরি করার এক অভিনব পদ্ধতি বের করে ফেলে। তবে তার এই অভিনব চুরির প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অবশ্যই একটি দক্ষ চোরের দল প্রয়োজন। রিচার্ড ভেলিয়ার্স, ব্ল্যাক মার্কেট মেপল সিরাপ ডিলার; সেবাস্তিয়ান জুট্রাস, ট্রাক ড্রাইভার। দুজনেই নীলনকশা করে ক্যারনের দলে যোগদান করেন। 2011 সালের বসন্তকালের এক রাতে সেবাস্তিয়ান তার ট্রাক নিয়ে ওয়্যারহাউসের সামনে এসে দাঁড়ায়। তেমন কোনো প্রহরীও ছিল না, কারণ ব্যারেল ভর্তি মেপল সিরাপ পিঠে করে চুরি করা কোনো চোরের সাধ্য নয়। এরপর ট্রাকের দরজা খুলে যায়, ট্রাকের ভেতর থেকে নেমে পড়ে একদল চোর। সময় নষ্ট না করে তারা ওয়্যারহাউসের তালা ভেঙে ফেলে, ভেতরে প্রবেশ করে একের পর এক ব্যারেল ট্রাকে লোড করতে শুরু করে। ট্রাক লোড করা সম্পন্ন হলে তারা চলে যেত রিচার্ড ভিলিয়ার্সের বাবা রেমন্ড ভিলিয়ার্সের কাছে, যার কিনা ছিল একটি চিনির মিল। এরপর তারা চুরি করে নিয়ে আসা ব্যারেলগুলো থেকে সমস্ত মেপল সিরাপ অন্য ব্যারেলে ভর্তি করে চুরি করে নিয়ে আসা সমস্ত ব্যারেলগুলো পানি দিয়ে পরিপূর্ণ করতে শুরু করে। তারা জল ভর্তি ব্যারেলগুলো আবার ট্রাকে লোড করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় মেপল সিরাপ মজুতকৃত সেই ওয়্যারহাউসে। আর এরপর সেগুলোকে আবার জায়গা মতো রেখেও দেয়া হয়, যাতে করে সন্দেহের কোনো অবকাশ না থাকে। পর্যায়ক্রমে তাদের এই চুরির প্রক্রিয়াটি চলতে থাকে। রিচার্ড ভিলিয়ার্স ক্যারনের কাছ থেকে চুরি করা প্রতিটি ট্রেড $2 লক্ষ কিনে নিত, আর এরপর তিনি কুইবেক শহরের বাইরের বিভিন্ন বায়ারের কাছে সেগুলো আরো উচ্চ মূল্যে বিক্রি করতে থাকে। আর এই চুরিকৃত ব্যারেলের ক্রেতাদের মধ্যে সবথেকে বড় ডিলার ছিল সেন্ট পিয়ের, যে কিনা কুইবেকের মেপল সিরাপ নিয়ন্ত্রক সংস্থাটির অন্যতম শত্রু ছিল। মূলত মেপল সিরাপ নিয়ে কালোবাজারির দায়ে কুইবেকের মেপল সিরাপ নিয়ন্ত্রণ সংস্থা তাকে 45 বার আদালতে হাজির করেছিলেন, কিন্তু তারপরও তিনি চুরিকৃত মেপল সিরাপগুলো কিনতেই থাকেন। পুরো অপারেশনটি এভাবে কয়েক মাস ধরে চলতে থাকে, 2011 সালের আগস্ট থেকে 2012 সালের জুলাই পর্যন্ত। প্রতিবার সফলভাবে চুরি করতে পেরে দক্ষ চোরেরা ভেবে নিয়েছিল যে তারা হয়তো আর কখনোই ধরা পড়বে না। ইতিমধ্যেই রিচার্ড ভিলিয়ার্স তাদের দক্ষ
চুরির মাধ্যমে প্রায় $1 মিলিয়ন আয় করে ফেলে। আর এই খুশিতে সেই সময়ের মধ্যে রিচার্ড ভিলিয়ার্স 4 বার বিলাসবহুল ট্যুরে চলে যান। সবকিছু বেশ ঠিকঠাকভাবেই আগাচ্ছিল, কিন্তু এত নিখুঁত চুরির প্রক্রিয়ার পরেও তারা কি এমন কোনো ক্লু রেখে গিয়েছিল? মূলত যে সকল ছিচকে চোরেরা ব্যারেল লোডিং এর কাজ করেছিল তারা বেশ অলস হয়ে পড়ে। বেশ কয়েক মাস হয়ে যাওয়ার পরেই তারা ব্যারেলগুলোতে পানি ভর্তি করা বন্ধ করে দেয়। খালি ব্যারেলগুলোই তারা আবার যথাস্থানে রেখে আসতে শুরু করে, কিন্তু এতে কোনো ক্লু থাকার কথা নয়। যদিও সেই সময়গুলোর মধ্যে ম্যাপল সিরাপ নিয়ন্ত্রণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা বুঝতে পারেনি, তবে বাজারে ম্যাপল সিরাপের দাম দেখে তারা বেশ অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত ফেডারেশন ব্যারেল পরীক্ষা করার জন্য কাউকে নিয়োগ দেয়। প্রথমেই বলেছি, চতুর সেই পরীক্ষক ছিলেন মাইকেল গ্যাব্রো। 16,000 ব্যারেল এক এক করে পরীক্ষা করতে করতে হঠাৎ করেই তিনি উঠে পড়েন সেই খালি ব্যারেলটির উপর, যেগুলো কিনা ছিচকে চোরেরা অলস হয়ে পানি পূর্ণ না করেই রেখে দিয়েছিল। এরপর মাইকেল সন্দেহের উদ্রেক থেকে এক এক করে বেশ কয়েকটি ব্যারেল খুলে দেখতে শুরু করে, আর এভাবেই খালি ব্যারেলগুলোর কারণে সংস্থাটি কয়েক মাসের মধ্যেই বুঝে যায় যে তাদের সেই তরল সোনা চুরি হয়ে গেছে। এরপরেই শুরু হয় কুইবেকের ইতিহাসের সবথেকে বড় পুলিশ ইনভেস্টিগেশন। ডাকাতির ঘটনাটি মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিশ্ববাসী অবাক হয়ে যায়, কিভাবে এগুলো চুরি করা সম্ভব, যেখানে কিনা সন্দেহের কোনো অবকাশই নেই। প্রায় $19 মিলিয়ন সমমূল্যের 3000 টন ম্যাপল সিরাপ গায়েব। ইনভেস্টিগেশন চলতে থাকে, তবে ইতিমধ্যে চুরিকৃত সেই ম্যাপল সিরাপগুলোর অনেকাংশই মানুষের পেটে চলে গেছে। 250 জন তদন্তকারী প্রায় 300 জনকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেই সাথে 40টি বাড়ি তল্লাশিও চালিয়েছিলেন, কিন্তু তারা সন্দেহজনক কিছুই খুঁজে পাননি। কিছুদিন পরে কানাডার ঠান্ডা রাতের মতোই ইনভেস্টিগেশনও ঠান্ডা হয়ে যায়। চুরিকৃত সেই সমস্ত সিরাপ বাজারে বিক্রি হতে থাকে। তবে বেশ কয়েক মাস যাওয়ার পরে ফেডারেশন তাদের সেই চিরশত্রু সেন্ট পিয়েরেকে কিছু সন্দেহ করে, কারণ ফেডারেশনটির ইতিহাসের সবথেকে বেশি কালোবাজারির জন্য তারা সেন্ট পিয়েরেকেই আদালতে হাজির করিয়েছেন। ফেডারেশনটি অনুমান করে সেন্ট পিয়ার্স কিছু একটা জানতে পারে, আর এরপরেই 2012 সালের 25শে সেপ্টেম্বর 2 জন পুলিশ ইনভেস্টিগেশন করতে সেন্ট পিয়ার্সের অফিসে চলে আসে। তারা কুইবেক থেকে তল্লাশি চালানোর পরোয়ানা নিয়ে এসেছিল। সেন্ট পিয়ার্সের সহকারী বুঝতে পারে কুইবেক শহরের পরোয়ানা নিউ ব্রান্সউইক শহরে চলবে না, তাই সেই পরোয়ানাটি পুলিশদের হাত থেকে ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরের দিন সন্ধ্যায় সেই 2 পুলিশ অফিসার আবারও এসে হাজির হয়। তারা নিউ ব্রান্সউইকের বিচারকের অনুমোদনের স্টাম্প দিয়ে সিল করা আরও একটি ওয়ারেন্ট নিয়ে আসে, আর এরপর তারা তল্লাশি শুরু করে। পুলিশ অফিসারেরা সেন্ট পিয়ার্সের গুদামে প্রায় $1 মিলিয়ন সমমূল্যের ম্যাপল সিরাপ খুঁজে পায়। তবে সেন্ট পিয়ার্স ব্যারেলগুলোর উৎস সম্পর্কে মোটেও মিথ্যা বলার চেষ্টা করেনি। সে অফিসারদেরকে বলে দেয় যে রিচার্ড ভিলিয়ার্সের কাছ থেকেই তিনি এই সমস্ত ম্যাপল সিরাপ কিনেছিলেন। ইতিমধ্যেই ফেডারেশনের কাছে রিচার্ড ভিলিয়ার্সের নামটিও কুখ্যাত ছিল। সময় নষ্ট না করে পুলিশ অফিসারেরা সেন্ট পিয়ার্সের গুদামকৃত বাকি সমস্ত ম্যাপল সিরাপ বাজেয়াপ্ত করে। তারপর তারা সেন্ট ভিলিয়ার্সকে খুঁজতে শুরু করে। পুলিশ ভিলিয়ার্সের কাছ থেকে আরো 100 ব্যারেল সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। ভিলিয়ার্স এবং সেন্ট পিয়ার্স গ্রেফতার হওয়ার পরে রেমন্ড ভিলিয়ার্স এবং ওভিক ক্যারেনকে খুঁজে পেতে পুলিশকে খুব বেশি বেগ পেতে হয়নি। অবশেষে মনে হচ্ছিল গেম ওভার। ভিলিয়ার্স, ক্যারন এবং সেন্ট পিয়ার্স সবাইকে চুরি, বিক্রি এবং চুরির কাজে সহযোগিতা করার দায়ে আদালতে নেওয়া হয়। আদালতে একটি সেশনে সাক্ষ্য দেওয়ার সময় রিচার্ড ভিলিয়ার্স কান্নায় ভেঙে পড়েন। ভিলিয়ার্স ক্যারনের দিকে আঙুল তুলে বলেন যে ক্যারন তাকে বন্দুকের মুখে রেখে এটা করতে বাধ্য করেছিল। ক্যারন তার সেই অভিযোগ অস্বীকার করে। বিচারককে বলেন মন্টিল মাফিয়ার সদস্যরা এগুলোর সাথে জড়িত, তারাই মূলত এগুলো করেছে। তবে শেষ পর্যন্ত তাদের দুজনের দাবি সমর্থন করার জন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। হ্যাঁ, অবশেষে ক্যারন এবং ভিলিয়ার্সের একটি খুদে বার্তা উন্মোচিত হয়, যেখানে ক্যারন ভিলিয়ার্সকে তার সন্তান জন্মগ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছিলেন, যা দেখে বিচারক খুবই সহজেই বুঝে গিয়েছিলেন যে ভিলিয়ার্স মোটেও বন্দুকের মুখে পড়ে এগুলো করেননি। সুতরাং 4 সন্দেহভাজনকেই অভিযুক্ত হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। রিচার্ড ভিলিয়ার্সকে 8 বছরের কারাদণ্ড এবং $9.4 মিলিয়ন জরিমানা করা হয়। আভিক ক্যারনকে 5 বছরের জেল এবং $1.2 মিলিয়ন জরিমানা করা হয়। রেমন্ড ভিলিয়ার্স এবং সেন্ট পিয়েরে উভয়কেই একদিন কমিয়ে 2 বছরের জন্য গৃহবন্দী করা হয়। যদিও সেন্ট পিয়েরে এখনও দাবি করেন তিনি যে ম্যাপল সিরাপ কিনেছিলেন সেগুলো যে চুরি করা সিরাপ তার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। পরবর্তীতে তিনি ফেডারেশনকে দায়ী করে কোর্টে বলেন চোরের কাছ থেকে চুরি করা মোটেও কোনো চুরি নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।